আকাশসীমায় যে বিমান চলে প্রত্যেকটা রাষ্ট্র সেটার জন্য একটা ফি পায়। বাংলাদেশ এমন আমরা একটা অক্ষম রাষ্ট্র, আমাদের ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের গল্প শোনে, অথচ আমাদের আকাশসীমায় দিয়ে যে বিমান চলে সেই টাকা নেয় ভারত অধিকাংশ এবং কিছু অংশ নেয় মিয়ানমার। আজকে সেখানে ভারত এবং বাংলাদেশ যৌথ স্যাটেলাইট চুক্তি করবে, স্যাটেলাইট থেকে ইমেজ নেবে, ভিডিও নেবে, কিংবা আমাদের যে একটা রাষ্ট্র হিসেবে যে আমাদের যে সামরিক এবং অন্যান্য কৌশল থাকা দরকার। আমি এইটুকু বলতে পারি যে আমার এটা একমত হবে অনেকে, বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই এখন, ফুটপাতের হকার থেকে শুরু করে সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, সাংবাদিক কমিউনিটি, এমন কোনো কমিউনিটি নাই যে যেখানে ভারতের এজেন্টরা কাজ করছে না। তারা স্পষ্টতই বাংলাদেশের বিরুদ্ধে এবং ভারতের স্বার্থ আদায় কাজ করছে। তো এইরকমের একটা বাস্তবতার কারণেই কিন্তু ভারত একটা পুতুল সরকার বসিয়ে শেখ হাসিনার মতো একটা লেন্দুক দর্জিকে দাঁড় করিয়ে তারা বাংলাদেশকে আরেকটা ফিলিস্তিন বানাতে চায়। আমি আমার আরেকটা বক্তব্য বলেছিলাম যে এত একটা মুসলিম জনগোষ্ঠী, সো এইটা ভারত যে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়, তার যে ফিলোসফি, সেখানে হয়তো ভারত বাংলাদেশকে একেবারে দখল করে নেবে না, কিন্তু করতে পারে যে ফিলিস্তিনের মতো আস্তে আস্তে দখল, ভূমি দখল, যেটা আমাদেরকে ধরেন পানি, বিদ্যুৎ বিভিন্নভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এখন তো অলরেডি করছে, আমাদের সেই পদ্মা থেকে শুরু করে উত্তরবঙ্গকে দেখেন, সিলেট সহ ওই অঞ্চলকে বর্ষার সময় ইচ্ছামতো পানি ছেড়ে ডুবিয়ে মানে সিজনে সেটাকে মরুভূমিতে পরিণত করে। এইটা আওয়ামী লীগের আমলে যতটুকু তারা করতে পেরেছে অন্য কোনো সরকারের আমলে সেটা করতে পারে না। যে কারণেই বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবুর রহমান সাহেবকে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করলেও আবার ভারতের স্বার্থের জন্য তার হত্যার ষড়যন্ত্রের প্লট রচনা করতেও ভারত দ্বিধাবোধ করেনি, যদিও তার জন্য বিএনপি বা বিরোধীদেরকে দায়ী করা হয়। অ্যাট দ্য সেম ওয়েতে জিয়াউর রহমান যখন তার যে বাংলাদেশের জাতীয়তাবাদের পলিসি, বাংলাদেশকে স্বনির্ভর করার পলিসি এবং তার যে অন্যান্য ফিলসফি ছিল, ভারত বুঝতে পেরেছিল যে তার মতো রাষ্ট্রপ্রধান যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশকে তারা পাপেট রাষ্ট্রে পরিণত করতে পারবে না, তাকেও কিন্তু সরিয়ে দিয়েছে। সর্বশেষ এই জাতীয়তাবাদের ঝান্ডাকে এগিয়ে নিয়ে বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যে একটা ঐক্যবদ্ধ করেছিলেন বেগম খালেদা জিয়া, তাকে দেখেন আজকে মিথ্যা মামলায় কারাগারে দিয়ে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। মানুষের মৌলিক অধিকার চিকিৎসা পাওয়া, সেই চিকিৎসার অধিকারটুকু কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। তো আজকের আমার এটা হচ্ছে আহ্বান যে আজকে আমরা ধন্য, আমরা সৌভাগ্যবান যে এখনো আমাদের বয়োজ্যেষ্ঠ নাগরিকরা এখনো দেশের জন্য তরুণদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে, আমাদেরকে অনুপ্রাণিত করছে। এই বর্তমান যে ফ্যাসিস্ট শাসন চলছে এর বিরুদ্ধে লড়াইটা তরুণদেরকেই করতে হবে। আজকে ছাত্ররা যেভাবে তাদের কোটার দাবিতে পুরো রাস্তা কিন্তু অরিজিনালি একবারে বাংলা ব্লকেট করে দিয়েছে, এইভাবে তারা কোটা সংস্কার যদি হয় কতজনের চাকরি হবে? সরকারি চাকরি আছে 20 লক্ষ, ফাঁকা পদ আছে 4.5 লক্ষ, উচ্চশিক্ষিত তরুণ আছে বাংলাদেশে বর্তমানে 42 লক্ষ, কতজনের চাকরি হবে? এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে তো আমাদের উচ্চশিক্ষিত তরুণরা যাবে না। রাষ্ট্র সংস্কার না হলে বেকারত্বের কোনো পথ আমার মনে হয় বের হবে না। রাষ্ট্র সংস্কার না হলে সরকারি চাকরি কিংবা অন্যান্য ক্ষেত্রে কোনো স্বচ্ছতা নেই, কোথাও স্বচ্ছতা নেই। বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার আবেদন। রাষ্ট্র এখন ওই জায়গায় গিয়ে পৌঁছেছে যে ড্রাইভার পিএসসি কন্ট্রোল করে, আজিজদের মতো লোকেরা সেনাবাহিনী কন্ট্রোল করে। কতটা সেনাবাহিনীর মোরালিটি আজিজরা ধ্বংস করেছে। বেনজিরের মতো লোকেরা পুলিশ বাহিনীকে কন্ট্রোল করে, পুলিশ বাহিনীর চিফ এরকম একটা করাপ্টেড, একটা চরিত্রহীন লোক, তারা পুলিশকে কি করেছে? সো এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করার জন্য তরুণদেরকে আগে আসতে হবে। আমার তরুণ বন্ধুদেরকে সেই আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।